নমস্কার, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। তো আজকে যেই দিনটার ব্লগ শেয়ার করছি, আজকে শুক্রবার, আর আজ আমরা যাচ্ছি নীল আইল্যান্ড থেকে পোর্ট ব্লেয়ারে। তো আজকে আমাদের ফেরির টাইমিং ওই 12টার দিকে ছিল। তো আমরা সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে দিয়ে পড়েছি ক্রুজ ধরবো বলে। আজকে আমরা যাব সেলুলার জেল আর করবিনস কোভ বিচে। ক্রুজ ধরতে গেলে একটু হাতে সময় নিয়ে বেরোনোই ভালো, কারণ প্রত্যেকটা জায়গায় যেতে গেলেই কিন্তু আপনাদের ওই ব্যাগ চেক ইন করতে হবে এবং বেশ খানিকটা লাইনও পড়ে এবং ধীরে সুস্থে লাইন দিয়ে কিন্তু ক্রুজে উঠতে হয়। তো হাতে একদম সময় নিয়ে বেরোনোই ভালো। আগে থেকে বুক করা যে টিকিটগুলো, ওগুলো ফোনে অথবা যদি প্রিন্ট আউট থাকে, প্রিন্ট আউট অবশ্যই সামনে রাখবেন, কারণ অনেকবারই সেগুলো চেক ওই যে নটিকা, আমাদের ক্রুজ চলে এসেছে অলরেডি। তো আমরা যাচ্ছি এবার উঠবো বলে। নীল আইল্যান্ডটা না খুব সুন্দর, আর এখানকার মানুষরাও না ভীষণ ভদ্র, খুব হেল্পফুল। তো আপনার না খুব ভালো লাগবে এখানে এলে। চলুন তাহলে উঠে পড়ি ক্রুজে, ব্যাগগুলোকে দিয়ে দিই আর আমরা ভেতরের দিকে ঢুকে যাই। আর এবার আমাদের ক্রুজও ছেড়ে দিয়েছি। এই উইন্ডো দিয়ে দেখুন, এরকম দৃশ্য দেখতে দেখতেই আমরা বিদায় জানালাম নীল আইল্যান্ডকে। জানি না আবার কবে আসতে পারবো, তাই জন্য ক্যামেরা বন্দি করে রাখলাম এই সুন্দর মুহূর্তগুলো এবং সুন্দর দৃশ্যগুলো। তো আমরা যে ক্রুজটায় যাচ্ছিলাম নটিকা, ওটার স্পিড 30 নটস, মানে ওই কনভার্ট করলে প্রায় 56 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এটি চলে। আর এবং বাকি যে ক্রুজগুলো থাকে তাদেরও ওই স্পিড 25 থেকে ওই 30 নটস এর মধ্যেই হয়ে থাকে। এরপর আমরা পোর্ট ব্লেয়ার পৌঁছে হোটেলে প্রথমে চেক ইন করেছি এবং লাঞ্চও করে নিয়েছিলাম হোটেলে। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম আবার করবিনস কোভ বিচের উদ্দেশ্যে। যাবার পথে রাস্তাটা দেখুন এত সুন্দর, একদিকে পুরো নীল জলরাশি, তার পাশে এরকম বাঁধানো ফুটপাত এবং তারপর রাস্তা। তো রাস্তায় যেতে যেতে ড্রাইভার দাদা আমাদেরকে সব বলছিলেন কোথায় কি আছে, বাজার এরিয়া কোথায়, জেটি পুরনো আগে কোথা থেকে বোট ছাড়তো, ক্রুজ ছাড়তো, সেই সবই দেখাচ্ছিলেন রাস্তায় যেতে যেতে। এখানে দ্বীপগুলো খুব ছোট ছোট হওয়ায় এক জায়গা থেকে আরেক জায়গা যেতে না খুব বেশি সময় লাগে না। মানে ধরুন একটা ডেস্টিনেশন থেকে আরেকটা জায়গায় যেতে ওই 10 থেকে 15 মিনিট মাত্র সময় লাগে। তো আমরা সেই অনুযায়ী হোটেল থেকে রেডি হয়ে বেরিয়ে। আর এই দেখুন, এটা হচ্ছে করবিনস কোভ বিচ। এখানে সকালের দিকে কিছু ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিসগুলো হয়ে থাকে। তো আমরা এসছিলাম প্রায় ওই বিকেলের দিকে, ওই 3:30টার দিকে এখানে এসছিলাম এবং খুব বেশি সময় আমরা এই বিচে কাটাইনি, কারণ এখান থেকে আমাদের যাওয়ার ছিল সেলুলার জেল। এই বিচটার ধারে বেশ কিছু দোকানপাট রয়েছে, অনেকেই এখানে বসে আছেন, কিছু টুকটাক কেনাকাটা, খাওয়ার দোকান, ছোটোখাটো দোকান আছে। এখন যতটা ফাঁকা দেখছেন, সকালের দিকে কিন্তু এই বিচটা বেশ ক্রাউডেড থাকে, কারণ সুইমিং করেন অনেকে এবং এটা হচ্ছে একদম শহরের মধ্যে অবস্থিত, একদম সিটি টাউনেই এই বিচটা অবস্থিত। তো সেই কারণে প্রচুর এখানকার লোকাল মানুষও এখানে আসেন। এখানে একটা দাদা দেখুন লাইভ পোর্ট্রেট আঁকছিল, তো আপনি বসলে আপনারও এঁকে দেবে। সব মিলিয়ে এই বিচটা কিন্তু বেশ হ্যাপেনিং। তো অনেকটা সময় এখানে কাটাতে চাইলে কাটানো যাবে। ওই দিকটা দেখুন কি সুন্দর পাহাড়ের মতন, যেন মনে হচ্ছে পাহাড় থেকে নেমেই আমরা সমুদ্রে চলে আসছি। একদিকে পাহাড় এবং অন্যদিকে দেখুন এক রাশ সবুজ গাছ, খুব সুন্দর এই ভিউটা। এখানে ওই 10-15 মিনিট কাটানোর পর বেরিয়ে পড়লাম সেলুলার জেলের উদ্দেশ্যে। এই রাস্তাটা দেখুন, সেলুলার জেল যাওয়ার পথের কি সুন্দর সমুদ্রের জল, কি সুন্দর বাঁধানো ফুটপাত, তারপর চওড়া রাস্তা, খুব ওয়েল মেনটেন্ড এই পোর্ট ব্লেয়ার। একবার এলে না বারবার আসতে ইচ্ছা করবে এই জায়গায়। আর দেখতে দেখতে এই সুন্দর রাস্তা দিয়ে 10 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম আমরা সেলুলার জেল। সেলুলার জেল কিন্তু একটি খুব ঐতিহাসিক স্থান, কত মানুষের আর্তনাদ, কষ্ট লুকিয়ে আছে এই জেলের পিছনে। দাঁড়ান, গাড়িটা পার্ক করে আমরা ঢুকে পড়বো সেলুলার জেলের ভেতরে। সেলুলার জেলে প্রবেশ করেই দুটো স্বতন্ত্রতা জোত লাগানো আছে, মানে ফ্রিডম। এর আগুনটা জ্বালাতে মাসে 48খানা সিলিন্ডার লাগে, যেটা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন প্রোভাইড করে। তো এইখানে দুটো মিউজিয়াম করা আছে, যেখানে বিভিন্ন ফ্রিডম ফাইটার্সদের সম্বন্ধে লেখা আছে, যারা এই জেলে ছিলেন এবং কি কারণে তারা এই জেলে ছিলেন। সেই সব ফ্রিডম ফাইটারদের সমস্ত হিস্ট্রি কিন্তু এখানে লেখা আছে। তারা কতদিন ছিলেন, কি কি অত্যাচার করা হয়েছে এবং কি কি ঘটেছে তাদের সাথে, এবং
তারা কতটা আমাদের স্বাধীনতায় সাহায্য করেছে সব কিছুই কিন্তু এখানে দেওয়া আছে। এখানে গভর্নমেন্টের তরফ থেকে গাইড প্রোভাইড করা হয়, তো আমরা একজন গাইড নিয়েছিলাম। উনি প্রায় ওই 20-30 জনের একটা গ্রুপ বানিয়ে, এবং ওনার কাছে মাইক ছিল, তো উনি সমস্ত জেলটাকে ঘুরিয়ে দেখাচ্ছিলেন। আপনারা এলেও আমি সাজেস্ট করব অবশ্যই গাইড নেবেন, কারণ সব কিছু একা একা ঘুরে দেখা বা বোঝা সম্ভব নয়, এবং তার ইতিহাস কোথায় কি ঘটেছে আমাদের পক্ষে তো জানা সম্ভব নয়। তো গাইড থাকলে কিন্তু অনেক বুঝতে সুবিধা হয়। তো এই গাইড নিয়ে যে ট্যুরটা হয় প্রায় ওই 1 ঘন্টা সময় লাগে, তো আপনারা সেই বুঝেই হাতে সময় নিয়ে কিন্তু আসবেন। এই গাইডের জন্য আমাদের দিতে হয়েছিল ওই 100 টাকা পার হেড। উনি বললেন এই জেলে টোটাল 7টা উইং ছিল, তো এর মধ্যে বর্তমানে 3খানা উইং আছে আমাদের পর্যটকদের জন্য, এবং বাকি 4টেকে ডিমলিশ করে এবং রেনোভেট করে হসপিটাল তৈরি করেছেন এখানকার গভর্নমেন্ট। এই সিটগুলো দেখছেন, এইখানেই কিন্তু বসে রাতের ওই লাইট অ্যান্ড সাউন্ড যে শোটা হয়, যেটা রেকর্ড করা অ্যালাউ নয়, তো সেই শোটা কিন্তু এখানে বসেই আমাদের এরপর উনি প্রত্যেকটা জায়গা আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন। তার মধ্যে ওই দূরে দেখুন উঁচু একটা জায়গা দেখতে পাওয়া যাচ্ছে শেড দেওয়া, ওইটা হচ্ছে ওয়াচ টাওয়ার। ওই ওয়াচ টাওয়ারে দাঁড়ালে 7 উইংস মানে 7খানা যে উইং আছে এই জেলটার, তো প্রত্যেকটা দেখা যায়। কিছুক্ষণের মধ্যে আমরাও উঠবো ওই ওয়াচ টাওয়ারে। আসুন এবার আপনাদের নিয়ে যাই ফ্রিডম ফাইটার বীর সাভারকারের প্রিজনটায়। তো উনি এখানে প্রায় 10 বছর ছিলেন, 1911 থেকে প্রায় ওই 10 বছর মতন এখানে ছিলেন। তো ওনার একটি ফটো এখানে লাগানো রয়েছে এবং কতদিন ছিলেন সেটা দেওয়া রয়েছে এখানে। যিনি গাইড ছিলেন উনি বলছিলেন এইখানে বেড রাখা থাকতো প্রায়, যেগুলো 100 কেজির ওপর ওজন হতো, একটি কাঠের গুঁড়ি দিয়ে তৈরি, যাতে ওটা কেউ না তুলতে পারে বা অস্ত্র হিসেবে না ব্যবহার করতে পারে, এবং একটি পাত্রে জল এবং খাবার দেওয়া, এবং অকথ্য অত্যাচার করা হতো এই জেলের মধ্যে। প্রতিটা ইট, প্রতিটা দেওয়াল যার সাক্ষী। এরপর এই রুমটা থেকে বেরিয়ে আমরা উঠে গেছিলাম সিঁড়ি দিয়ে ওয়াচ টাওয়ারে। এই দেখুন ওয়াচ টাওয়ার থেকে দৃশ্যটা কি সুন্দর, আর এইখান থেকেই কিন্তু পুরো জেলটা খুব ভালো দেখা যায়। এই যে বাকি দেখুন, এই যে উইংগুলোর এগুলো ছাদগুলো, আর ওই যে দূরে বিল্ডিংটা দেখছেন ওইখান দিয়ে কিন্তু আমরা এন্ট্রি নিয়েছিলাম। এই দিকের যে আইল্যান্ডটা দেখছেন এটা কিন্তু ওই রস আইল্যান্ড, আর উল্টো দিকেরটা নর্থ বে আইল্যান্ড। এরপর আমরা উঠে গেছিলাম সিঁড়ি দিয়ে একদম টপ ফ্লোরে, এর উপরে আর কিছু নেই। তো এখান থেকেও পুরো এরিয়াটাকে ভালো করে দেখা যাচ্ছে। এখানকার এই ওঠানামা সিঁড়িগুলো না খুব ন্যারো, তো খুব সাবধানে ওঠানামা করতে হচ্ছিল, একজন উঠলে একজনকে সাইড দিয়ে ধীরে ধীরে নামতে। জায়গাগুলো দেখুন, এটা কানেক্টর, একটা উইং থেকে একটা উইংয়ে যাওয়ার জন্য এই জায়গাগুলো ব্যবহার করা হয়। তো জেলটা ঘোরার পর আমরা বেরিয়ে গেছিলাম বাইরে, প্রায় আধ ঘন্টা মতন জেল থেকে সবাইকে বার করে দেয়, কারণ লাইট অ্যান্ড সাউন্ড শোটা তারপরে শুরু হয় এবং এটা রেকর্ড করা অ্যালাউ না। লাইট অ্যান্ড সাউন্ড দেখে আমরা হোটেলে গেছিলাম। পরদিনই সকালবেলা আমাদের ফ্লাইট ছিল কলকাতায় ফেরার জন্য। তো এই যে এয়ারপোর্টের এটা হচ্ছে আমাদের রাস্তা। সকালবেলা একটু একটু ওয়েদার খারাপ ছিল, একটু মেঘ করে এসেছিল, আর একটু আধটু বৃষ্টিও হচ্ছে। আর এইটা হচ্ছে বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো এখান থেকেই আমাদের প্লেন ছিল। এয়ারপোর্টটা দেখুন বেশ সুন্দর, ওয়েল ডেকোরেটেড, ওয়েল মেনটেন্ড। যদিও খুব ছোট এয়ারপোর্ট বাট খুব ওয়েল মেনটেন্ড। আমরা বেশ অনেকটা আগেই পৌঁছে গেছিলাম এয়ারপোর্টে, তো ব্যাগ চেক ইন করিয়ে অনেকটা টাইমই ওখানে বসেছিলাম। এরপর সময় মতন আমরা প্লেনে উঠে গেলাম। আমরা যখন ফ্লাইটে উঠলাম তখন বাইরে দেখলাম বেশ বৃষ্টি শুরু হয়ে গেছিল। আমরা ফিরছিলাম এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস দিয়ে। যাওয়ার সময় আমরা ইন্ডিগোতে গেছিলাম, আর ফেরার টিকিটটা ছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। তো ব্যাগপত্র রেখে আমরা এই যে সিটে বসে গেছি আর ওয়েট করছি কখন ছাড়বে। আর এই বৃষ্টির মধ্যেই দেখুন আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছে।
যদিও কিছুটা উঠতেই মেঘ কেটে গেল আর বৃষ্টিও শেষ হয়ে গেল, কারণ মেঘের ওপরে আমরা চলে গেলাম। আর ওপর থেকে এই দ্বীপপুঞ্জগুলো দেখতে এত সুন্দর লাগে, যাওয়ার সময়ও যেরকম ভিডিও করেছিলাম, ফেরার সময় আবার এগুলোকে ক্যামেরা বন্দি করে নিয়েছি। সত্যি এই দ্বীপগুলোর মধ্যেই কোনো একটা দ্বীপে আমরা সময় কাটিয়েছি, থেকেছি। ওপর থেকে তো আর বুঝতে পারছি না কোন দ্বীপটায় ছিলাম, তবে কি সুন্দর লাগছে দেখুন। একরাশ নীল জলরাশি আর নীল আকাশ, কোথায় শুরু কোথায় শেষ কিছু বোঝা যাচ্ছে না। আমাদের টিকিটের সাথেই একটা মিল ছিল, তো ওই ফ্লাইট ছাড়ার ওই 15 মিনিট পরেই ওনারা আমাদের লাঞ্চ দিয়ে গেছিলো। তো লাঞ্চে কী ছিল দেখে নি চলুন। লাঞ্চে আমাদের ছিল ফ্রাইড রাইস, ভেজ মাঞ্চুরিয়ান, একটা ওই ব্যানানা কেক দিয়েছিল, আর সাথে একটা জুস দিয়েছিল। এই কেকটা না বেশ ভালো খেতে ছিল, খুব সুগার কম ছিল আর বেশ হেলদি ইনগ্রিডিয়েন্টসগুলো। জল তো থাকেই। তো আমরা চটপট খাবারগুলো খেয়ে একটু চোখ বন্ধ করতেই পৌঁছে নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে। ওই ফ্লাইট থেকে নেমেই ছোটা ব্যাগেজ বেল্টের দিকে কোথায় দিয়েছে, চলুন যাই দেখি, ব্যাগগুলোকে নিয়ে নিই। তারপর আবার ক্যাব বুক করতে হবে, তো ক্যাবে উঠে তারপর আমরা যাব বাড়ির দিকে। আমাদের কলকাতা এয়ারপোর্টটা তো বেশ বড় জানেনই, অনেকটাই হেঁটে হেঁটে ব্যাগেজ বেল্টের দিকে যেতে হয়। তাই দুজন মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম যে ব্যাগগুলো কোন বেল্টে দিয়ে। তারপর আমরা ব্যাগগুলোকে নিয়ে নিয়েছি আর আমাদের ক্যাবও বুক হয়ে গেছে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের এই পুরো জার্নিটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনারা খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আনন্দে থাকবেন, আর সকলের খেবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে।